হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয় আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজকোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। আমাদের আজকের সেশন হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003। এই আইনটি 2020 সালে সংশোধন করা হয় এবং আজকে আমাদের এই আইনের উপর লাস্ট লেকচার। এর আগে আমরা মোটামুটি 3টা লেকচার কমপ্লিট করেছিলাম এই আইনের উপর। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ঘুরে আসতে পারেন। সো শুরু করা যাক। আজকে আমরা দেখব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এছাড়াও তদন্ত বা অনুসন্ধান তদন্ত অর্থাৎ ইনভেস্টিগেশন কিভাবে করা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লেকচার শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যা হবে, আমার চ্যানেলে নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। শুরুতেই আমরা দেখব তদন্ত বা ইনভেস্টিগেশন, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধগুলোকে কিভাবে ইনভেস্টিগেশন করবে পুলিশ, অর্থাৎ তদন্ত করবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে ধারা 18-তে এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনার, যদি কোনো ব্যক্তি মানে হাতে নাতে যদি ধরা পড়ে, অর্থাৎ অপরাধী যে সে যদি হাতে নাতে ধরা পড়ে, তখন সেই ক্ষেত্রে পুলিশকে তদন্ত শেষ করতে হবে কতদিনের মধ্যে? সেই ক্ষেত্রে তদন্ত শেষ করতে হবে আপনার 15 কার্য দিবসের মধ্যে। এখন এই কোনো কারণে যদি এই 15 কার্য দিবসের মধ্যে তদন্ত করতে না পারে, অর্থাৎ সে যদি ব্যর্থ হয়, তখন সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? আরও এক্সট্রা 30 দিনের সময় দেওয়া হবে। এই 30 দিনের মধ্যেও যদি সে না পারে, তখন সেই ক্ষেত্রে এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণকারী অফিসার অর্থাৎ ওসি অথবা ট্রাইব্যুনালে জানাতে হবে। আর এরপর যখন নতুন আয়োর কাছে দেয়া হবে, অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসারের কাছে যখন দেয়া হবে, নতুন ইনভেস্টিগেশন অফিসারের কাছে যে বিষয়টা তদন্ত করার ক্ষেত্রে, তখন সেই ক্ষেত্রে তাকে সময় দেওয়া হবে আপনার কতদিন? 7 কার্য দিবস। 7 দিন না, 7 কার্য দিবস। অর্থাৎ সরকারি যে ছুটির দিনগুলো আছে, এই ছুটির দিনগুলো বাদ দিয়ে যে 7 দিন হচ্ছে 7 কার্য দিবস, এই 7 কার্য দিবস তাকে দেওয়া হবে। তার মানে তাকে 7 কার্য দিবসের মধ্যে তদন্তটা শেষ করতে হবে। যদি এই 7 দিনের মধ্যে সেও যদি তদন্ত শেষ করতে না পারে, তাহলে বিষয়টা অবশ্যই কি করতে হবে? তাহলে বিষয়টা অবশ্যই কি করতে হবে? ওসি বা ট্রাইব্যুনালের নিকট জানাতে হবে। তার মানে আমরা এখানে যেটা দেখলাম, যদি অপরাধী হাতে নাতে ধরা পড়ে, তখন সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? পুলিশের কাজ হচ্ছে 15 কার্য দিবসের মধ্যে তদন্তটা অর্থাৎ ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে হবে, তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আর কি। যদি 15 কার্য দিবসের মধ্যে না পারে, তবে এক্সট্রা তাকে আরও 30 দিন টাইম দেওয়া হবে। এই 30 দিনের মধ্যেও যদি সে না পারে, তখন সেই ক্ষেত্রে এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে ওসি বা ট্রাইব্যুনালের নিকট জানাতে হবে। আর এরপর যখন নতুন আয়োকে দেয়া হবে ইনভেস্টিগেশনের দায়িত্বটা, তাকে 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। যদি সে এই 7 কার্য দিবসের মধ্যে দিতে ব্যর্থ হয়, তখন সেই ক্ষেত্রে এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। কাকে জানাতে হবে? ওসি বা ট্রাইব্যুনালের নিকট জানাতে হচ্ছে। আচ্ছা, এই গেল যদি অপরাধী হাতে নাতে ধরা পড়ে তাহলে তার বিধান। আর এবার আসি আমরা, যদি অপরাধী হাতে নাতে ধরা না পড়ে, তখন সেই ক্ষেত্রে কিভাবে ইনভেস্টিগেশন করবে পুলিশ? সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 60 কার্য দিবসের মধ্যে তাকে তদন্ত শেষ করতে হবে। যদি এই 60 কার্য দিবসের মধ্যেও সে তদন্ত শেষ করতে না পারে, কোনো কারণে ব্যর্থ হয়, তখন সেই ক্ষেত্রে তাকে এক্সট্রা কতদিন? 30 কার্য দিবস দেওয়া হবে। আর এই 30 কার্য দিবসের মধ্যেও যদি না পারে, তখন অবশ্যই কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে ওসি বা ট্রাইব্যুনালের নিকট বিষয়টা জানাতে হচ্ছে। আর নতুন আয়োকে যখন দেওয়া হবে, অর্থাৎ এই যে হাতে নাতে ধরা পড়লো না, তখন সেই ক্ষেত্রে যখন নতুন আয়োর কাছে দেওয়া হবে এই তদন্তের বিষয়টা দেখার জন্য, তখন সেই ক্ষেত্রে তাকে 30 কার্য দিবসের মধ্যে এই তদন্তটা শেষ করতে হবে, অর্থাৎ তদন্ত রিপোর্ট জমা দিতে হচ্ছে। যদি সে 30 কার্য দিবসের মধ্যে ব্যর্থ হয় কোনো কারণে, তখন সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে ওসি বা ট্রাইব্যুনালের নিকট জানাতে হবে।
তার মানে 18 ধারায় আমরা দুইটা জিনিস দেখলাম। এখানে বলা হচ্ছে আপনার যদি অপরাধী হাতে নাতে ধরা পড়ে তখন সেই ক্ষেত্রে তার ইনভেস্টিগেশনের বিধানটা একরকম, এবং যদি হাতে নাতে ধরা না পড়ে তখন সেই ক্ষেত্রে তার ইনভেস্টিগেশনের বিধানটা আরেক রকম। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার ধারা 19। ধারা 19-এ কি বলা হচ্ছে, এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন যতগুলো অপরাধ আছে সমস্ত অপরাধ হচ্ছে আপনার আমলযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ, অর্থাৎ কগনিজেবল এবং নন বেইলেবল অফেন্স, এই সবগুলো। আর সেকশন 20 অর্থাৎ 20 ধারায় এটার বিচার প্রক্রিয়া, অর্থাৎ বিচার কতদিনের মধ্যে বিচার কার্য সমাপ্ত করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে এই ধরনের অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ এই আইনের অধীন যত অপরাধ আছে, যৌতুক, ধর্ষণ, এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে মানে বিচার কার্যটা কি হবে, টানা কর্মদিবসে একটানা চলতে থাকবে, একটানা কর্মদিবসের মধ্যে চলতে থাকবে। যেমন আমরা নুসরাত হত্যা মামলা কিন্তু দেখেছিলাম যে বিচার কার্যটা কিন্তু একটানা চলেছে, অর্থাৎ একটানা কার্যদিবসের মধ্যে এটা চলতে থাকবে, আর 180 কার্যদিবসের মধ্যে এটা শেষ করতে হবে। তার মানে যেদিন থেকে শুরু হবে মামলাটা সেদিন থেকে নিয়ে শুরু করে 180 দিনের মধ্যে কি করতে হবে, এই বিচার কার্যটা সমাপ্তি করতে হবে। যদি কোনো কারণে 180 দিনের মধ্যে বিচার কার্য শেষ করতে না পারে, ট্রাইব্যুনাল যদি ব্যর্থ হয়, তখন সেই ক্ষেত্রে আসামিকে জামিন দেয়া হবে। আর 20-6-তে এখানে ক্যামেরা ট্রায়ালের কথা বলা হচ্ছে, আর ক্যামেরা ট্রায়ালটা শুধুমাত্র ধর্ষণের ক্ষেত্রে এই ক্যামেরা ট্রায়ালটা প্রযোজ্য হবে। তার মানে আমরা 20 ধারা যেটা দেখলাম, বিচার প্রক্রিয়াটা একটানা চলবে, টানা কর্মদিবস চলবে, একটানা একইভাবে চলবে, আর হচ্ছে আপনার কি 180 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি কোনো কারণে 180 দিনের মধ্যে শেষ করতে ব্যর্থ হয় তখন সেই ক্ষেত্রে কি করবে, তখন সেই ক্ষেত্রে আসামিকে জামিন দিবে ট্রাইব্যুনাল। আর 20-6-তে বলা হচ্ছে আপনার কি, যদি ধর্ষণ হয় তাহলে ধর্ষণের ক্ষেত্রে কি হবে, ক্যামেরা ট্রায়ালটা গণ্য করা হবে, অর্থাৎ ক্যামেরা ট্রায়ালের বিষয়টা এখানে রাখা। আচ্ছা, এরপর 22-এ বলা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন তিনি চাইলে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করতে পারেন 164 এবং 364 আন্ডারে, অর্থাৎ সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর ধারা 164 এবং 364 আন্ডারে যদি ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করেন তাহলে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা আসব ট্রাইব্যুনাল সম্পর্কে। ট্রাইব্যুনাল সম্পর্কে বলা হচ্ছে এই আইনের ধারা 26-এ বলা হচ্ছে সরকার প্রত্যেক মেট্রোপলিটন এলাকা এবং প্রত্যেক জেলা এবং মেট্রোপলিটন এলাকায় একটি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করতে পারেন। আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক কারা হবেন, বিচারক হবেন আপনার জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা দায়রা জজ, তারা দুইজনেই এই আইনের আন্ডারে যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার করতে পারবেন। ফার্স্ট মানে বিচার করবে, যদি কোনো কারণে তিনি না থাকেন তখন সেই ক্ষেত্রে তার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার কি ধারা 27-এ আপনার ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়াটা এটা কিরকম হবে সে সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনার ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটা হবে আপনার সিআরপিসির যে রুলসটা সেটা ফলো করা হবে। আর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালটা মানে লিখিত রিপোর্ট ব্যতীত কোনো অপরাধ আমলে নেবেন না, এবং সাব ইন্সপেক্টরের নিচে নন এমন পুলিশ কর্মকর্তা লিখিত রিপোর্ট ব্যতীত সে অপরাধ আমলে নেবেন না। আচ্ছা, কোনো কারণে যদি এই সাব ইন্সপেক্টরের কাছে করার পরও যদি কোনো কারণে বিচার সঠিকভাবে না হয় আর কি, তখন সেই ক্ষেত্রে সরাসরি কি করবে, ট্রাইব্যুনালের নিকট এই হলফনামা সহকারে অভিযোগ করতে হবে। ট্রাইব্যুনাল যদি উপযুক্ত মনে করেন তাহলে তিনি তা অনুসন্ধান বা তদন্তের জন্য আদেশ দিতে পারেন অথবা অপরাধটি আমলে নিতে পারেন। আর ট্রাইব্যুনাল অনুসন্ধান বা তদন্তের আদেশ দেওয়ার হলে ম্যাজিস্ট্রেট বা তার অধীনস্থ কোনো কর্মকর্তা কি করবেন, 7 দিনের মধ্যে সেই রিপোর্টটা ট্রাইব্যুনালের নিকট জমা দিবেন, এবং ট্রাইব্যুনাল উক্ত রিপোর্টের উপর ভিত্তি করে কি করবে, বিচার গ্রহণ করবে, অর্থাৎ অপরাধ আমলে গ্রহণ করতে পারেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার ধারা 28 কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি মানে ট্রাইব্যুনাল যে আদেশটা দিল সেই আদেশের যদি সংক্ষুব্ধ হয়ে থাকে, অর্থাৎ যদি না মেনে থাকে, তাহলে এই সংক্ষুব্ধ পার্টি কি করতে পারবে, 60 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে। এরপর ধারা 29-এ বলা হচ্ছে যে এই যে যদি মৃত্যুদণ্ডের কোনো
আদেশ দেওয়া হয়, তাহলে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পরে তা অবশ্যই অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠাতে হবে। আচ্ছা, এবং হাইকোর্ট যখন অনুমোদন দিবে তখনই কিন্তু মৃত্যুদণ্ডটা কার্যকর হবে, এর আগে কার্যকর হবে না। আচ্ছা, এরপর আপনার কি বলা হচ্ছে, এরপর ধারা 30-এ বলা হচ্ছে যে এই যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে, এই অপরাধে যদি কেউ সাহায্য করে থাকে, অর্থাৎ সাহায্যকারী ব্যক্তিও সেম শাস্তি পাবে, যেই শাস্তির বিধান বলা মানে যেই অপরাধ করবে সেই অপরাধের জন্য যে শাস্তির বিধানটা আছে সেই শাস্তির বিধান অনুযায়ী সেই এই সাহায্যকারী ব্যক্তি শাস্তি পাবে। আর লাস্ট যে সেকশনটা, সেকশন 32-এর ক, এটা 2020 সালের সংশোধনীতে আনা হয়। এখানে বলা হচ্ছে আপনার এই নারী ও শিশু নির্যাতন দমন আইন অপরাধে ভিকটিম যে মানে অপরাধীর শিকার ব্যক্তি এবং অপরাধী তাদের দুইজনকেই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ টেস্ট করতে হবে, এটা বাধ্যতামূলক। তো এই ছিল আমাদের আজকের সেশন। আজকের সেশনে নারী ও শিশু নির্যাতন দমন আইনটা শেষ করার চেষ্টা করেছি। আশা করি এই 4টা লেকচারে আপনারা নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে ভালো মতোই বুঝতে পেরেছেন। চেষ্টা করেছি ভালো করে সুন্দর করে বোঝানোর। তবুও যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশন আছে ওপেন, সেখানে কোশ্চেন করবেন। আর অবশ্যই বেয়ার অ্যাক্ট সাথে রাখবেন, কেননা বেয়ার অ্যাক্টের কোনো বিকল্প নেই। বেয়ার অ্যাক্টে বিষয়গুলো দেখলে আপনারা আরও ক্লিয়ার হবেন। সেখানে কিছু এক্সাম্পলের কথাও বলা আছে, এই এক্সাম্পলগুলো দিয়ে ইনশাল্লাহ ভালো মতো বুঝতে পারবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই আইনটা জানার পর থেকে সবাই যাতে এই যৌতুক ধর্ষণ এই বিষয়গুলো থেকে একটু সচেতন হয়। সবারই উচিত সচেতন নাগরিক হিসেবে সরকার যেই শাস্তির বিধান করেছে এই শাস্তিগুলো মাথায় রেখে একটু নারীদেরকে সম্মান করা। তো নেক্সট সেশনে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।